আকাশবাণী থেকে দুপুরের বাংলা সংবাদ। আজকের বিশেষ বিশেষ খবর। 5 রাজ্যে ভোটের কারণে পিছিয়ে যেতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। শুরু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। পুজো মিটতেই আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সূত্রের খবর, আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির তদন্তে মঙ্গলবার 12 জন মহিলা এজেন্টকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়। পর্যটনকে শিল্পের মর্যাদা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকাগুলিতে দূষণের মাত্রা আজও ফের মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তাই চলতি মাসেই কৃত্রিমভাবে বৃষ্টির চিন্তাভাবনা রাজধানীতে। আসছে বিস্তারিত খবরে। 5 রাজ্যের বিধানসভা ভোটের কারণে সংসদের শীতকালীন অধিবেশন পিছিয়ে দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। সংবাদ সংস্থা পিটিআই সরকারি সূত্রে ধৃত করে বুধবার জানিয়েছে, এবার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতকালীন অধিবেশন শুরু হতে পারে, চলতে পারে ডিসেম্বরের শেষ পর্যন্ত। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ডিসেম্বরের বড়দিনের ঠিক আগেই তা শেষ করা হয়। 2021 সালে যেমন 29শে নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল, শেষ হয়েছিল 23শে ডিসেম্বরে। কিন্তু 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুজরাতে বিধানসভা ভোট গণনার পরে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। গত বছর 1 এবং 5ই ডিসেম্বর গুজরাটে ভোট গ্রহণ ছিল। 7ই ডিসেম্বর শুরু হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশন, চলেছিল 29শে ডিসেম্বর পর্যন্ত। সেই সময় বিরোধী নেতারা অভিযোগ তুলেছিলেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের প্রচারে সুযোগ দিতেই পিছিয়ে দেওয়া হয়েছিল অধিবেশন। এবার আগে থেকেই বিরোধীদের শঙ্কা প্রকাশ করেছে, লোকসভা ভোটের আগে শুধু পিছিয়ে দেওয়া নয়, এবার অধিবেশনের সময়সীমাও সংক্ষিপ্ত করে দেওয়া হতে পারে অভিযোগ বিরোধীদের। পুজো মিটতেই আবারও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সূত্রের খবর, আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির তদন্তে মঙ্গলবার 12 জন মহিলা এজেন্টকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের অস্থায়ী ঠিকানা রেলের গেস্ট হাউস। একদিন হাজিরা দেন তারা। বিকাল 4টা নাগাদ 12 জনকে সেখানে হাজিরা দিতে বলেন সিবিআই, এমনই শোনা যাচ্ছে। বুধবার নতুন করে অভিযানে নামবে সিবিআই। তার আগে এদিনের তথ্য সংগ্রহ করে তারা। এদিন এজেন্টদের কাছ থেকে সিবিআই জানতে চায় কী পদ্ধতিতে আমানতকারীরা টাকা জমা দিতেন, কেমন রসিদ দেওয়া হতো, এজেন্টদের ভূমিকায় বা কী ছিল। প্রায় 1 ঘন্টা এদিন জিজ্ঞাসাবাদ চলে বলে খবর। এর আগে একাধিক সমবায় ম্যানেজার সহ কর্মচারীদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নানান নথিও সংগ্রহ করে তারা। এমনকি একাধিক আমানতকারীর বাড়িতেও হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে এই প্রথমবার সমবায় এজেন্টদের ডেকে পাঠানো হয় বলে সূত্রের খবর। শামুকতলার বাসিন্দা দীপালি রায় এখানকার এজেন্ট ছিলেন। তিনি এদিন সিবিআই অফিসে এসেছিলেন। তার কথায়, আমরা প্রায় 500 গ্রাহক ছিল, কোনো মাসে 200, কোনো মাসে 300 করে জমা দিতেন। আমরাও চাই আমাদের গ্রাহকরা তাদের টাকা ফেরত পান। আমরা এজেন্ট, ওনারা টাকা দিতেন, আমরা অফিসে জমা দিতাম, বলে রসিদ দিতাম। আমার প্রায় 7 লক্ষ টাকা পড়ে আছে। আলিপুর মহিলা ঋণদান সমবায় সমিতির 2018 এবং 2019 সালে দুর্নীতির অভিযোগ ওঠে। এর 1 বছরের মধ্যে 2020 সালে এই সমবায় সমিতির দরজায় তালা পড়ে যায়। এদিন আচমকায় সমবায় সমিতি বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় 22,000 আমানতকারীর মাথায় বাজ পড়ে। আলিপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়। কোটি কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ ওঠে সমবায় সমিতির বিরুদ্ধে। সিআইডি তদন্তভার নিলেও তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুশি ছিল না আমানতকারীদের একাংশ। এরপর কলকাতা হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সার্কিট বেঞ্চ। তারই তদন্ত চলছে এখন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে
পর্যটন ক্ষেত্র নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তের সিলমোহর দেয় মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে অনেক বড় বড় সংস্থা রাজ্যের পর্যটন ক্ষেত্র বিনিয়োগের জন্য এগিয়ে আসবে। ফলে প্রচুর কর্মসংস্থান হবে। সরকার পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়ার ফলে রাজ্যে শিল্প তৈরি হতে গেলে যে সুযোগ সুবিধা পাওয়া যায়, পর্যটন শিল্পে বিনিয়োগ করলেও সেই সমস্ত সুবিধা মিলবে শিল্পপতিদের। তাই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে মন্ত্রিসভায় এই সিদ্ধান্তকে অত্যন্ত কার্যকারী পদক্ষেপ বলে মনে করছে রাজ্যের বাণিজ্যিক মহল। পশ্চিমবঙ্গে শিল্প তৈরির ক্ষেত্রে জমি থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ছাড়পত্র পান শিল্পপতিরা। নবান্নের আধিকারিকদের একাংশের মতে, রাজ্য সরকার পর্যটককে শিল্প হিসাবে তুলে ধরার ফলে পর্যটন ক্ষেত্রেও বিনিয়োগের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে। গত সেপ্টেম্বরের বিদেশ সফরে যাওয়া অব্যাহতির আগেই পর্যটন দপ্তরের মন্ত্রী রদবদল করেন মমতা। বাবুল সুপ্রিয়র বদলে দপ্তরের দায়িত্বে তিনি দেন ইন্দ্রলীন সেনকে। এবার সেই দপ্তরকে শিল্পের মর্যাদা দিয়ে রাজ্যের পর্যটন ক্ষেত্রে গতি আনার চেষ্টা করলেন তিনি। এমনটাই মত প্রশাসনিক মহলের একাংশের। পর্যটন দপ্তর সূত্রের খবর, রাজ্যের যে সমস্ত পর্যটন কেন্দ্রের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের কথা এবং বাণিজ্যিক সম্মেলনে আগত শিল্পমহলের কথা তুলে ধরা হবে। রাতেই ফেসবুকে জীবন চলার পথে হার মানার বার্তা দিয়েছিলেন। পরের দিন সকালে গামছায় হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার। বুধবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটির নিধিরামপুরে বিজেপির পঞ্চায়েত ভোটের প্রার্থী শুভদীপ মিশ্রের অস্বাভাবিক মৃত্যুতে রাজ্যে রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। তাকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নিজের এক্স হ্যান্ডেলে অভিযোগ তুলেছেন। সিবিআই তদন্ত চেয়েছেন তিনি। বিজেপির স্থানীয় বিধায়ক চন্দনা বাউরি আবার পুলিশের বিরুদ্ধেও তদন্তের ঢিলেমির অভিযোগ তুলে দেহ উদ্ধারে বাধা দেন সেখানকার বিজেপি কর্মীরা। ফলে থানার সামনে তারা জাতীয় সড়ক অবরোধ করেন। ভারতের রাজধানী দিল্লি আর তার সংলগ্ন এলাকাগুলির দূষণের মাত্রা আজও ফের মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে নভেম্বরেই অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর চিন্তাভাবনা শুরু করেছে বলে আজ জানালেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়। বিষয়টি নিয়ে আইআইটি কানপুর বিজ্ঞানীদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছেন বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞানীরা তাকে জানান, বাতাসে জলীয় বাষ্প মেঘ থাকলে তবেই এই কৃত্রিম বৃষ্টি করানো সম্ভব। আবহাওয়াবিদদের যুক্তি, আগামী 20 থেকে 21শে নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। তাই চলতি মাসের শেষেই তা করা সম্ভব হতে পারে। আইআইটি বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে এ নিয়ে শীর্ষ আদালত দিল্লির সরকার শীঘ্রই একটি রিপোর্ট জমা দেবে বলে জানায় তারা। গতকাল দিল্লির গুরুগ্রাম, নয়ডার মতো শহরের দূষণের পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছিল, কিন্তু আজ সকাল থেকেই দিল্লির বেশ কয়েকটি এলাকায় দূষণের মাত্রা অতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে। তাই এই কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার।